নমস্কার, আপনারা দেখছেন বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 140 কোটির এই দেশের অখণ্ড সার্বভৌমত্ব, বীরত্ব এবং স্বাধীনতার উদযাপনের দিন। কিন্তু এই পবিত্র দিনেই পুরো দেশকে রক্তস্নাত করার এক হীন নারকীয় চক্রান্ত কি ফেঁদেছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্ক? পরিকল্পনা ছিল কি স্বাধীনতার প্রাক্কালে দেশের প্রাণকেন্দ্র দিল্লিকে তোলপাড় করা এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চুরমার করে দেওয়া? কিন্তু ভারত আজ আর সেই পুরনো দুর্বল রাষ্ট্র নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জিরো টলারেন্স টু টেররিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার যে কঠোর নীতি, সেই নীতির সামনে আজ খড়কুটোর মতো উড়ে গেল জঙ্গি চক্রান্ত। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় প্রকাশ করা হয়েছে 19 জন অতি বিপজ্জনক মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবি। হ্যাঁ, 19 জঙ্গি, ইন্ডিয়ান মুজাহিদিন, আল কায়দা এবং খালিস্তানি সংগঠন। এই তিনটি পৃথক মডিউল হাত মিলিয়েছিল ভারতের বিরুদ্ধে। কিন্তু জাতীয় নিরাপত্তা সংস্থাগুলির তৎপরতায় সেই ষড়যন্ত্র আজ ফাঁস। কিন্তু প্রশ্ন উঠছে, কেবল দিল্লি কি ছিল টার্গেট, নাকি ভারতের সীমান্ত রাজ্যগুলোকেও এই সন্ত্রাসবাদী নেটওয়ার্ক নিজেদের নিরাপদ ঘাঁটি বানাতে চাইছে? এরই মধ্যে উত্তর 24 পরগনার হাবড়া থেকে ধরা পড়ল রানা রউফ নামে এক পাকিস্তানি নাগরিক, যার সঙ্গে সরাসরি যোগ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর। সেই রানা রউফ যে নকল আধার কার্ড বানিয়ে পশ্চিমবঙ্গের বুকে বসে গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সেনা শিবির এবং ভারতীয় রেলের পরিকাঠামোয় নাকি নজরদারি চালাচ্ছিল। আজকের বিগ স্টোরিতে আমরা বিশ্লেষণ করব কিভাবে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যবস্থার তৎপরতায় ভেস্তে গেল ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ, কেন বারবার পশ্চিমবঙ্গেই তৈরি হয়েছে সন্ত্রাসবাদীদের গোপন আশ্রয়স্থল, এবং কেন আজ গোটা দেশকে একজোট হয়ে মোদী সরকারের সুদৃঢ় সুরক্ষা নীতিকে সমর্থন জানাতেই হবে। দেখতে থাকুন আজকের এই সম্পূর্ণ বিশেষ পর্ব। স্বাধীনতা দিবসের আগে দিল্লির আনাচে কানাচে এখন আঁটোসাঁটো নিরাপত্তা। লালকেল্লা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, ঐতিহাসিক নজর যে স্থানগুলো রয়েছে সেখানে নজরদারি। কেন্দ্র এবং দিল্লি পুলিশ নিশ্চিত করেছে সন্ত্রাসবাদের বিন্দুমাত্র কোনো আঁচও যাতে ভারতের স্বাধীনতা দিবসে না লাগে। দিল্লি পুলিশ সম্প্রতি যে 19 জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবি তালিকা প্রকাশ করেছে, তাদের 3টি পৃথক মডিউলে ভাগ করা হয়েছে। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটু দেখাই আপনাদের, চলুন। ইন্ডিয়ান মুজাহিদিন মডিউল: ইকবাল ভটকল, রিয়াজ ভটকল, জুনেদ আহমেদ, মোহাম্মদ খালিদ এবং মহসিন চৌধুরী। এদের বিরুদ্ধে অতীতেও ভারতে একাধিক বোমা বিস্ফোরণের অভিযোগ রয়েছে। এবার আসি দ্বিতীয় জঙ্গি সংগঠন আল কায়দা মডিউল: সম্ভলের মোহাম্মদ সজ্জিল আখতার, দিল্লির মোহাম্মদ রেহান, ঝাড়খণ্ডের আবু সুফিয়ান, জামশেদপুরের সৈয়দ মোহাম্মদ আশিয়ান, বেঙ্গালুরুর মোহাম্মদ শাহিদ ফৈজল এবং হায়দ্রাবাদের মোহাম্মদ উমর। 3 অর্থাৎ খালিস্তানি জঙ্গি মডিউল: বাব্বার খালসা, খালিস্তান টাইগার ফোর্সের ওয়ান্টেড সদস্য যেমন বাদবা সিং বাব্বার, হরবিন্দর সিং রিন্দা, গুরমিত সিং বগ্গা, পরমজিৎ সিং পম্মা এবং অর্শদীপ সিং ডালা। এই জঙ্গিরা শুধু অপরাধী নয়, এরা দেশের শত্রু। লক্ষ্য করুন, এখানে একদিকে যেমন মৌলবাদী আল কায়দা IM, আর অন্যদিকে দেশ বিরোধী খালিস্তানি জঙ্গি। এদের সমন্বয় প্রমাণ করে যে ভারতের বাইরে বসে থাকা মাস্টারমাইন্ডরা এখন মরিয়া, কিন্তু তারা ভুলে গেছে 2014 সালের পর থেকে ভারতের প্রতিরক্ষা ও গোয়েন্দা পরিকাঠামোকে যেভাবে আধুনিক ও শক্তিশালী করে তোলা হয়েছে, তাতে প্রতিপক্ষ যে কোনো ছকই কষুক না কেন, ভারতীয় এজেন্সিগুলি তাদের থেকে 10 ধাপ এগিয়ে থাকছে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় কোথায় জানেন? এই সন্ত্রাসী নেটওয়ার্কের যে কালো ছায়া, তা এসে পড়ছে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গে। চলুন দেখে নিই উত্তর 24 পরগনার হাবড়ার ঘটনা, যা পশ্চিমবঙ্গের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে, আর এর দায় তৃণমূল সরকার অস্বীকার করতে পারে না।
গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হাবড়া থেকে গ্রেপ্তার করে ওয়াহাব আলম ওরফে রানা রউফ নামে এক ব্যক্তিকে। তদন্তে উঠে আসে চমকপ্রদ তথ্য। রানার এক শাগরেদের খোঁজ মেলে তপসিয়া থেকে, যাকে গ্রেপ্তার করা হয় এবং দুজনকেই 14 দিনের এসটিএফ হেফাজত দেওয়া হয়েছে। রানা সাধারণ কোনো অনুপ্রবেশকারী নয়, সে একজন পাকিস্তানি নাগরিক এবং পাক সেনা ও আইএসআই এর সক্রিয় হ্যান্ডলার। কাঠমান্ডু হয়ে ভারতের কাঁকরভিটা সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে রানা। তাদের মূল টার্গেট কি ছিল? ভারতীয় সেনা শিবিরের ওপর নজর রাখা, রেল পরিকাঠামো, দেশের লাইফলাইন, ভারতীয় রেলের বিভিন্ন স্পর্শকাতর স্টেশনের তথ্য সংগ্রহ, ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো আধার কার্ড এবং ভারতীয় নথি তৈরি করে নিজেদের আড়াল করা। ক্রিপ্টোকারেন্সি লেনদেন, পাকিস্তান থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এনে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সন্ত্রাসবাদীদের সঙ্গে আর্থিক লেনদেন চালানো। শুধু রানা বা এজাজ নয়, তাদের মনে থাকবে গত 30শে জুলাই বর্ধমান থেকে গ্রেপ্তার হয় হামিম মণ্ডল, তার বান্ধবী অর্পিতা সরকার, আদিত্য সিং। অভিযোগ, পাক গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং আইএসআই এর সঙ্গে তাদের গভীর যোগাযোগ ছিল। এমনকি অর্পিতাকে ব্যবহার করা হয়েছিল হানি ট্র্যাপ হিসেবে, যার মাধ্যমে উচ্চপদস্থ কর্তাদের থেকে গোপনীয় তথ্য জোগাড়ের পরিকল্পনা ছিল। তদন্তকারীরা মনে করছেন যে এই হামিমের সঙ্গেও নাকি যোগাযোগ ছিল রানার। এইখানে কিছু রিয়াকশন শোনানোর আগে এবার একটু বলার চেষ্টা করি আপনাদের যে কেন বলছি যে দায় তৃণমূল সরকার অস্বীকার করতে পারে না। একাধিক জঙ্গি গ্রেপ্তারির ঘটনায় বাংলাকে সেফ করিডোর মনে করা, এই বাংলাকে আতুর ঘর মনে করা, তাদের থাকার নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়স্থল মনে করা তোষণের রাজনীতির কারণে তৈরি হয়েছিল। আপনাদের মনে থাকবে যে এই উত্তর 24 পরগনা জেলা যেখান থেকে গ্রেপ্তার করা হলো রানাকে, এই উত্তর 24 পরগনা জেলায় দাঁড়িয়ে তৃণমূলের এক নেত্রী বললেন একজনের নাম করে যে অমুককে গিয়ে বলো, সে তো ভোটার কার্ড বানিয়ে দেবে। বাংলাদেশে অনুপ্রবেশকারীকে এই কথা বলা হচ্ছে, ভাবতে পারছেন? অন্য দেশের নাগরিক, সে এখানে অবৈধভাবে প্রবেশ করেছে, আমাদের দেশে থেকে, আমাদের রাজ্যে থেকে সে ভোট দিচ্ছে শাসক দলকে, তাকে আধার কার্ড বানিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিচ্ছেন তৃণমূল নেত্রী বা তার ঘনিষ্ঠ। এটা দিনের পর দিন চলেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই সন্ত্রাসবাদীদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে থাকছি। তার দায় তৃণমূল কংগ্রেস সরকার অস্বীকার করতে পারে না। নতুন সরকার ক্ষমতায় এসেছে, 3টে মাস মাত্র তাদেরকে সময় দিচ্ছি আমরা। আর তার মধ্যে অনেকে আছেন যারা রাস্তায় নেমে পড়ছেন, হই হই রই রই শুরু করে দিচ্ছেন। তারা সরাসরি সমালোচনা করছেন যে সরকারটাকে, সেই সরকার এখন সদ্যজাত, বুঝতে হবে তাতেই যা যা পদক্ষেপ তারা নিচ্ছে, তাতেই যা যা গ্রেপ্তারি হচ্ছে, তাকে কুর্নিশ জানানো উচিত যারা আজ শুধু নিন্দাটুকু করতে জানেন। শ্রমিক ভট্টাচার্য মাননীয় সাংসদ কি বলছেন দেখুন। আমরা 80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। একটা ধর্মান্ধ মৌলবাদী ইসলামী ফ্যাসিজম সেটা গ্রাস করতে চাইছে ভারতবর্ষকে। সরাসরি যুদ্ধ করে পাকিস্তান কোনোদিন আমাদের সঙ্গে পারেনি, তাই তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, ISIS এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য, যারা বিরোধিতা করেন প্রগতিশীলেরা, তাদের জন্য কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। সেটা আর হবে না। এতদিন ধরে যে অনুপ্রবেশকারীরা এদেশে সেফ প্যাসেজ পেয়ে ঢুকে পড়েছিল, অবৈধভাবে যারা ঢুকে পড়েছিল, এখন তাদের খুঁজে বের করার কাজ চলছে, এমনটাই বলছেন নিশীথ প্রামাণিক, রাজ্যের মাননীয় মন্ত্রী। কি বলছেন দেখুন, আসাম আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানে আপনারা জানেন একটা বন্যা পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতিতে ত্রাণ হিসাবে আমরা আসাম সরকারকে আমরা ত্রাণ তহবিলে আমরা 10 কোটি টাকা আমরা তাদেরকে এই মুহূর্তে
তাদেরকে দিচ্ছি এবং প্রয়োজন হলে আমরা তাদের পাশে থাকবো ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, এবং নিশ্চিতভাবে একটা প্রতিবেশীর প্রতি আর এক প্রতিবেশীর যে ব্যবহার হওয়া উচিত আমরা সেটাই মানবিকভাবে ভেবে এই কাজটা করেছি। ভাবুন একবার, দেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত আমাদের রাজ্য কিভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের খেলার মাঠ হয়ে উঠেছিল। সীমান্তে নজরদারি এবং কেন্দ্রীয় এজেন্সির সময় মতো সজাগ থাকার ফলে কিন্তু রানার আউফের মতো ভয়ঙ্কর পাক আইএসআই চর শেষ পর্যন্ত জালে। কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে যে কিভাবে একজন পাকিস্তানি নাগরিক কাঠমান্ডু হয়ে ভারতে ঢুকে এই রাজ্যে ভুয়ো আধার কার্ড বানিয়ে ঘুরে বানানো ধক দেখালো। কিভাবে ভারতীয় রেল এবং ভারতীয় সেনাবাহিনীর গোপনীয় তথ্য সে বিদেশে চালান করার দুঃসাহস দেখালো। এটা অত্যন্ত স্পষ্ট যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যখন জাতীয় নিরাপত্তায় কোনো আপোষ না করার নীতি নিচ্ছে, তখন রাজ্যের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং বিগত দিনে স্থানীয় প্রশাসনের যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঢিলেঢালা ছবি আমরা দেখেছি, যে তোষণের রাজনীতি আমরা দেখেছি, এই ধরনের দুষ্কৃতীদের কাছে যেগুলো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। বারংবার রাজ্যে ধরা পড়া জঙ্গি মডিউল স্লিপার সেলের উপস্থিতি, তৎপর রাজ্য প্রশাসন এই মুহূর্তে নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি পুলিশের আদলে পশ্চিমবঙ্গ পুলিশও এবার স্বতন্ত্র অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরি হচ্ছে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পৃথক এসটিএফকে যুক্ত করে এক ছাতার তলায় আনার পরিকল্পনা হয়েছে। একজন আইজি পদমর্যাদার সিনিয়র পুলিশ কর্মকর্তার অধীনে এই এটিএস কাজ করবে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বর্ধমান, উত্তর 24 পরগনার মতো সীমান্ত ঘেঁষা এবং সংবেদনশীল জেলাগুলোতে এটিএস এর শাখা কার্যালয় খোলার কথা ভাবা হচ্ছে। জেএমবি, আইএস, আকিস বা লস্করের মতো চরমপন্থী সংগঠনগুলো যে খারিজি মাদ্রাসা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মগজধোলাই করছে তা রুখতেই এই সিদ্ধান্ত। রাজ্য সরকার আজ যা চিন্তা করছে, উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যগুলো তা আগেই করেছে। এই রাজ্য এতদিন পরে উঠতে পারেনি, কারণ এই রাজ্যে আবার বলছি ভোটের রাজনীতি হয়েছে, তোষণ হয়েছে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে এটিএস যেভাবে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী নেটওয়ার্ক, ঠিক সেই মডেলেই আজ পশ্চিমবঙ্গকেও হাঁটতে হচ্ছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো রাজনীতির জায়গা নেই। কেন্দ্রীয় সরকার বারবার পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে আন্তর্জাতিক সীমান্ত এবং অনুপ্রবেশজনিত নিরাপত্তার ঝুঁকি নিয়ে। তৃণমূল জমানায় জাতীয় সুরক্ষার সঙ্গে আপোষ করার মারাত্মক অভিযোগ উঠত। এখন সেসব অতীত। গর্তে কার্বলিক অ্যাসিড ঢালার কাজ শুরু হয়েছে, বেরিয়ে আসবে সব সাপ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতেই হবে, তা হলো সন্ত্রাসবাদের ধরন। আন্তর্জাতিক এই যে চক্র জঙ্গি বানাতে যন্তর মন্তর ঘর প্রস্তুত করছে, সেখানে কাদের ঢোকানো টার্গেট বলুন তো এদের? আজকে সন্ত্রাসবাদ শুধু রাইফেল আর বোমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে হাইব্রিড ওয়ারফেয়ার বা বহুমুখী অদৃশ্য যুদ্ধে। এই প্রসঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে আজকের তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জি সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ না করলেও তারা জঙ্গিদের ইনফ্লুয়েন্স টার্গেট। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এদের মগজ ধোলাই করা হচ্ছে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন উঠছে জেনজি কি টার্গেট, এই সন্ত্রাসবাদীদের জেনজি কি টার্গেট? হ্যাঁ, জেনজি ডাইরেক্ট টার্গেট না হলে একটা ইনফ্লুয়েন্স টার্গেট তো বটেই। এবং এটা আমরা দেখেছি যখন পশ্চিমবাংলা থেকে যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, লস্করের সঙ্গে যুক্ত ছিল, তাকে তখন ধরা হলো। তারও একটা উদ্দেশ্য ছিল এই যন্তর মন্তরে যাওয়া এবং টার্গেট সেখানে কি করবে হয়তো জানতাম না, তবে সেইখানে একটা টার্গেট ছিল। এবং বিভিন্ন যে ছবি আসছে, এই ভিডিওগুলো আসছে, জঙ্গি সংগঠনরাই হয়তো এটা ছড়িয়ে দিচ্ছে। কারণ যে জেনজি যারা আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভরশীল। এই দ্রুত যেভাবে তথ্য ছড়িয়ে দেয়, এ প্রজন্ম সেই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। এবং এই যে জঙ্গি সংগঠনগুলো, তারা সবসময় বন্দুকগুলি নিয়ে লড়ার দরকার নেই। এই র্যাডিক্যালাইজেশন, মিস ইনফরমেশন অথবা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানুষের মধ্যে ভয় যেটা ঢুকিয়ে দিচ্ছে, সেটা কিন্তু এই জেনজি দিয়ে ইউজ করা হচ্ছে। 15ই অগস্টের মতো দিনগুলি জঙ্গিদের কাছে হাই ভ্যালু টার্গেট, কারণ এই তারিখগুলো মনস্তাত্ত্বিক এবং প্রোপাগান্ডা ভ্যালু খুব বেশি। এখানে একটি গভীর হাইব্রিড সিকিউরিটি চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে, বলছেন উনি। 15ই অগস্টের আগেই প্রত্যেকবার এই হামলা একটা আশঙ্কা হয়। এটা গুরুত্বপূর্ণ, কারণ এই 15ই অগস্ট অথবা 26 জানুয়ারি একটা হাই ভ্যালু সিম্বলিক টার্গেট হয়ে সব সময় থাকে। এবার রেড ফোর্টে প্রধানমন্ত্রী অনুষ্ঠান হবে, বিপুল জনসমাগম, সারা বিশ্বের নজর থাকবে। এই সব কিছু মিলিয়ে টেররিস্ট অর্গানাইজেশন, জঙ্গি সংগঠন যারা আছে, প্রোপাগান্ডা ভ্যালু যেটা থাকবে এটা ভেরি হাই। তোরা দেখে, বিশেষ করে আইএসআই, আমাদের এখানে স্টেট নন স্টেট অ্যাক্টর বলে
স্টেট অ্যাক্টর তো আইএসআই, নন স্টেট অ্যাক্টর বিভিন্ন জঙ্গি সংগঠন, তাদের এই প্রোপাগান্ডা ভ্যালু যদি কিছু করতে পারে সেটা কোথায় ছড়াবে? বেসিক্যালি ভয়। তবে এটা একটা শুধু ফিজিক্যাল সিকিউরিটি নয়, এর বিষয়ের মধ্যে একটা হাইব্রিড সিকিউরিটি চ্যালেঞ্জ কিন্তু লুকিয়ে আছে। যেসব জঙ্গি সংগঠন নেটওয়ার্ক আছে, স্লিপার মডিউল আছে, সোশ্যাল মিডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে, ফান্ডিং চ্যানেল, এফসিআরএ বন্ধ চেয়ে নিয়ে বিরোধী পক্ষ আওয়াজ তুলেছে, ডিসইনফরমেশন ক্যাম্পেন, এই প্রত্যেকটার ওপর নির্ভরশীল হচ্ছে কিন্তু এই জঙ্গি সংগঠন। তাই আমি বললাম এটা ইজ হাইব্রিড সিকিউরিটি চ্যালেঞ্জ। তো আমার মনে হয় এই 15ই অগস্টের আগে এই সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে তিনটে জিনিস। একটা হচ্ছে ইন্টেলিজেন্স লেড পুলিশিং, একটা হচ্ছে সাইবার সার্ভেলেন্স, এবং তার সঙ্গে হচ্ছে কমিউনিটি ভিজিলেন্স। কমিউনিটি ভিজিলেন্স মানে আমরা সবাই আমাদের চোখ, কান, নাক সব খুলে ঘুরতে হবে। আমরা যদি এমন কিছু দেখি যেটা সাধারণত আমাদের দেখা উচিত নয়, ইমিডিয়েট যে কর্তৃপক্ষ আছে, পুলিশ ও সিকিউরিটি এজেন্সিকে আমাদের খবর দেওয়া উচিত। এই যে ভারতের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে পাকিস্তানের বিভিন্ন এজেন্ট, আইএসআই, চর, জঙ্গি ইত্যাদি ধরা পড়ে, পাকিস্তানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এটা বোঝা যায়। এই মুহূর্তে আগুন জ্বলছে পাকিস্তানে। কেন বলছি? সেটার একটাই কারণ এই মুহূর্তে পাকিস্তানের শিখা যেভাবে লেলিহান আকার নিয়েছে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে শাহবাজ শরীফ, আসিফ মুনিরদের। 4টে ফ্রন্ট এই মুহূর্তে কাজ করছে পাকিস্তানকে ভাঙার জন্য। এক, বালুচিস্তান প্রথম ফ্রন্ট, দ্বিতীয় ফ্রন্ট খাইবার পাখতুনখোয়া, তৃতীয় ফ্রন্ট পাক অধিকৃত কাশ্মীর, চতুর্থ ফ্রন্ট আর্থিক দুর্দশা অপশাসন। এগুলো শেষ করে দিচ্ছে পাকিস্তানকে। এগুলো না সামলে ভারতের অভ্যন্তরে অশান্তি তৈরির মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সেটা করা সম্ভব নয়, তাছাড়া 2 বছরের বাচ্চাও জানে পাকিস্তানে, কিন্তু জানলেও মানতে পারে না জিন্নার দেশ। আর যত তাড়াতাড়ি তারা বুঝবে তত তাদের জন্য মঙ্গল। আজ ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা 140 কোটি দেশবাসী এক কণ্ঠে বলতে পারি, শত্রু যে ছকি কষুক না কেন, নতুন ভারত তার উপযুক্ত জবাব দিতে জানে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে সমগ্র দেশ আজ একজোট, অবিচল এবং দৃঢ় সংকল্পবদ্ধ। আজকের মতো বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সিএন।